হ্যালো বন্ধুরা, সুস্বাগতম সোনা কথার সকলকে। আজকে ঘটনাটা সবাইকে বলবো, খুব মনোযোগ সহকারে শোনো। সবাই একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। এবার চলো আজকের ঘটনায় যাব। দেখো, ঘটনাটা বেসিক্যালি আমরা সবাই রিলেট করতে পারবো, কারণ আমরা যারা ছোট থেকে বড় হয়েছি আমরা প্রত্যেককেই গুরুজনদের, যেরকম ধরো মা, ঠাকুমা, ঠাকুরদা, দিদিমা, দাদু, এনাদের আহ সবসময় মুখে শুনেছি যে এটা করিস না, এইখানে যাস না, ওই জায়গায় সন্ধ্যের পর যাবি না, চুল ছেড়ে মাঠে যাবি না খেলতে। নানা রকম ভাবে নানা রকম আজ্ঞা আমরা ছোটবেলায় শুনেছি, মেনেছি। কিন্তু আমরা যত আস্তে 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 যুগ এগোচ্ছে, একটা একটা করে আমাদের বছর এগোচ্ছে, আমরা সবাই মডার্ন হয়ে যাচ্ছি, আমরা এখন কোনো কথা শুনিই না। এখন যদি কোনো ধরো ছেলেকে বা মেয়েকে বলছো যে দেখ এটা করিস না, এখানে যাস না, দেখ এটা তোর জন্য করা ঠিক না, দেখ ভালো করে বোঝ, এই জায়গাটায় যাবি না, যদি বলো তাহলে দেখবে ওই কথাটা গিয়ে সে আবার আরেকটার সহবয়সী কোনো বন্ধু বান্ধবকে বলছে যে জানিস তো, আমার বাড়ি থেকে এখানে যেতে বারণ করেছে। এবার কি হচ্ছে, এখন তো দলবাজিটা খুব বেশি হয় জানো, একটা গ্যাং সব সময়। তো কি হয়, সাথে সাথে গিয়ে এবার সবাই একটা ওই জিনিস নিয়ে কেন বলেছে, ওখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ওখানে তো যেতেই হবে, ওখানে দেখতে হবে, কেন না করলো, নিশ্চয়ই না করার পেছনে কোনো তো কারণ হবে, এমনি তো না করিনি, নিশ্চয়ই দেখ। আর এখন সবাই একটা জিনিস, আমরা যেরকম একটা সময় ভূত প্রেত এইসব বিষয় নিয়ে সব সময় ভয় ভয় থাকতাম, বাবা ভূত, ওরে বাবা, ভূতের নাম শুনলেই তো মানে সে অজ্ঞান, ভূত। এখন এখন যদি বলি জানিস তো ওই বাড়িতে না ওই বউটা সুসাইড করেছিল, ওই বাড়িতে না ওই বউটার আত্মা আছে, বললে পারে দল বল নিয়ে সব গোল মিটিং করে সব চলে যাবে কোথায়, বল নিয়ে গোল মিটিং হবে, চল আমরা এরকম সন্ধ্যাবেলা যাব, এখন সবার কাছে স্মার্টফোন, চল ক্যামেরা করব, ভিডিও করব। কেন বলছি এই কথাগুলো, কেন বলছি, আজকে যারা টিনেজার তোমরা আমার ঘটনাটা শুনছো, যারা কলেজে পড়ো, যারা স্কুলে পড়ো, আমি জানি তোমরা অনেকেই আমার ঘটনা শোনো। আমি তোমাদের বেসিক্যালি এটাই বলতে চাই যে গুরুজন, আমাদের যারা বড়, যদি কোনো জায়গায় কোনো কারণে কোনো কিছু করতে বারণ করে, প্লিজ তোমরা করো না। কারণ তোমাদের আত্মীয়, তোমাদের গুরুজন, তোমাদের বড় যারা পিতা মাতা আছেন, তারা কখনো তোমাদের খারাপ চান না। ওনারা জানেন তোমরা কোন জায়গায় গেলে তোমাদের ক্ষতি হতে পারে, ওনারা জানেন যে তোমরা কোথায় গেলে তোমাদের হাওয়া বাতাস লাগতে পারে। আজকের ঘটনাটা শুরু করি। আজকের ঘটনাটা আমাদের পাঠায় হচ্ছে সহেলি ঘোষ। সহেলি বলে, দিদি ভাই, আমার জীবনের একটি ঘটনা আমি তোমাকে বলবো। আমি যখন ক্লাস 9 থেকে 10-এ উঠি, তখন আমি কোচিং এ পড়তে যেতাম নানা জায়গায়, মাধ্যমিক সামনে, খুব ভালো করে দিতে হবে। সহেলি বলে, দিদি ভাই, আমি আমার বাবার সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল, কিন্তু আমার বাবা তো বাড়িতে থাকতেন না, সকালবেলা বেরোতেন, রাতে 8:30, 9টা, পৌনে 9টা এরকম সময় বাবা বাড়ি ঢুকতেন। আর সত্যি কথা বলতে আমার মাকে আমি মানে অতটা বাবার মতো মানতাম না। মানে আমার মা যদি কিছু বলতো তো ও বলছে বলছে, আমি মানে বন্ধুদের সাথে চলে গেলাম, ঠিক আছে, গিয়ে গাছতলায় তেঁতুল মেখে খাচ্ছি, আম মাখা করছি, এর বাগানে ওর বাগানে ঢুকে যাচ্ছি, মানে আমি এরকম ছিলাম। কিন্তু আমার দিদা যখন আমাদের বাড়িতে আসে, তো আমার দিদা আমাকে বলল যে কিরে সহেলি, কদিন ধরে শুনছি যে তুই তোর মায়ের কথা একদম শুনিস না। তো আমি আমার দিদাকে বললাম, না গো দিদিমা, মায়ের কথা শুনবে না তো, মা সব বানিয়ে বানিয়ে কথা বলে, মা যা বলে আমি সব শুনি, আর মায়ের কথা কি শুনবো বলো তো, মা এমন এমন কথা বলে। দেখো, আমাকে বলে তুই বাইরে বেরোবি না, তুই খেলতে যাবি না, তুই কারোর সাথে মিশবি না, বলো তো দিদা এরকম হয়? দেখো, সবাই বাড়ির সামনে একটু পরেই ডাকতে আসবে, বলতে বলতে আমার এক দল বন্ধু, আমরা সবাই একসঙ্গে মানে স্কুলে পড়ি, কোচিং এও পড়ি, তো পাড়ারই সব বন্ধু, হ্যাঁ, ওরা ডাকতে আসবে, সহেলি সহেলি চল আমরা এখন আম মাখা খাবো।
আমরা কি করতাম, প্রত্যেক দিন আমরা এক একটা করে নতুনত্ব, মানে প্রত্যেক দিন বলাটা ভুল, প্রত্যেক স্যাটারডে আমরা ইভিনিং এ সবাই গোল মিটিং করতাম যে আমরা কালকে সানডে আছে, কালকে দুপুরবেলা সব যে যার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে 3টের মধ্যে আমাদের ওখানে আমবাগান একটা জায়গা আছে, আমবাগান মানে প্রচুর আমের বাগান, ওই জায়গাটার নামও আমবাগান। তো আমি বললাম যে আমবাগান মাঠের কাছে চলে আসবি, আমবাগান মাঠের কাছে আসলে কি হবে, আমরা ওখানে সেদিন আম মাখা করবো, কেউ আম আমরা কিনবো না। ওই আমের সিজন চলছিল যখনকারের ঘটনাটা। তো আমরা বলে না, গ্রামের অনেকেই আম পাড়তে যায়, তো কে কাকে কি বলবে, অ্যাকচুয়ালি যার জমি সে গ্রামের এক মোড়ল আছে, সেই মোড়লকে দায়িত্বে দিয়ে যায় আম চাষ করার জন্য, আর যাদের জমি তারা থাকে কলকাতায়, আর কে কি বলবে। তো আমি আহ শনিবার সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে কথা বলে নিই, সবাই একদম দল হয়, 3টের সময় আম বাগানের মোড়ে চলে যাবি। তো ওখান থেকে আমরা আম পাড়বো, তারপর আম মাখা করবো, খেয়ে সব যে যার মতো একটু খেলাধুলা করব, দিয়ে আমরা বাড়ি ফিরবো। কথা মতো কাজ। রোববার দিন বাড়ি থেকে ঠিক মানে মাকে 12:30 দিয়ে তালা দিচ্ছি, ও মা খিদে পেয়েছে। মা বলে রোববার হলেই কি তোর খিদে পায়, খাওয়ার পরেই তো বাইরে বেরোবি। মা কিন্তু আমার চালাকিটা বোঝে, যে রোববার হলেই সারা সপ্তাহ আমার খিদে পায় না, সোমবার থেকে শনিবার আমার খিদে পায় না, রোববার আসলে আমার খিদে পায়, কারণ রোববার দিন কোনো রকম আমাকে খাবার খেয়ে যেইটুনি আমাকে বেরোতে হবে, নয় তেঁতুল মাখা, নয় আম মাখা, নয় পেয়ারা মাখা, নয় আনারস মাখা, নানা রকম মাখা, কোনোদিন পুরা, এসব আমরা খাই। আর একদমই কিছু না হলে সবাই টাকা এক জায়গায় করে ওই আমাদের গ্রামের মাঠের ওখানে হাই স্কুল আছে, ওখানে ওই চাটনি বসে, ওই কুলের চাটনি, চালতার চাটনি, আমের চাটনি, ওগুলো আমরা কিনে সবাই খাই। মানে রোববারে আমাদের একটা ওই আম বাগানের মাঠে আড্ডা হয়। তো আমাকে সয়েলি বলে, দিদি ভাই এবার ব্যাপার হচ্ছে, আমি মাকে 12:30 দিয়ে বলছি, মা আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। মা আমাকে বলছে, কি ব্যাপার, তোর খিদে পেয়েছে মানে, তোর প্রত্যেক রবিবার হলেই কি খিদে পেয়ে যায়, অন্যদিন তো খিদে পায় না। আমি মাকে বললাম, না মা সত্যি, দেখো পেটটা না ভিতর দিকে চেপে ঢুকিয়ে মাকে বলছি, মা পেটটা পাতা হয়ে গেছে খিদেতে। মা বলছে, কেন রে, সকালবেলা তো 2টো রুটি খেলি, এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল? আমি বললাম, বাবা তুমি কিরকম মা গো, খিদে পেয়েছে তাও এরকম বলছো? তো শৈলী বলছে, দিদি ভাই আমার মা, মানে আমাকে তো বকলে আমি শুনি না, আমার মা খুব নরম সফট পার্সন। তো আমার মা আমাকে ঠিক যখন 1:30 বাজে, মা বলে গরম গরম ভাত মাছ ভাজা খেয়ে নে, মাছের ঝোলে দেবো, ঝোলে দিলে মাছ ফুটলে আরো অনেকটা সময় লাগবে, তুই একটা কাজ কর, তুই মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নি। তো চলো ভালো কথা, আমি বললাম যে ঠিক আছে। এবার শৈলী বলছে যে দিদি ভাই আমি মাছ ভাজা দিয়ে, আর ডাল ছিল, আর একটা কিছু ভাজা ছিল, অত মাথায় নেই, মা দেয়, আমি কপ 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 করে মানে কোনো রকমের মাছটাকেও যদি ভাতে বেশ করে মাখতে পারি, মানে ওর সাথে মেখে খেতে পারি, মানে ওইটাই আমার কাছে তখন প্রসাদ। তো আমি কোনো রকমে খেয়ে তো বেরোতে চাইছি, তো মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে এসে আমাকে বলছে, সয়েলি তুই কিন্তু আজকে দেখ ওই যাবি না কিন্তু আম বাগানের মাঠে। আমি তখন বললাম, কেন, প্রত্যেক রোববারেই তো যাই। মায়ের কথাটা শুনেই না সারা শরীর জ্বলে উঠলো, মা তো বুঝেই গেছে যে আমি আমবাগানের মাঠে যাব, মায়ের কথা আমি শুনবোই না। তো মা বলছে, যাবি না, তোকে বললাম তো যাবি না। আমি বললাম, না তোমার কথা আমি শুনতে পারবো না, আমি যাবই, বন্ধুদের বলে দিয়েছি আজকে আম মাখা করবো। মা বলছে, দেখ আমবাগানের মাঠে গত রাতে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে, যাস না, বড় হয়েছিস তো, আজকে যাস না। তো কে মায়ের কথা শোনে, আমি আগাগোড়া কোনো দিন মায়ের কথা শুনতাম না, সেই দিন যা হয় তারপর থেকে আমি আজও আমার মায়ের কথা শুনি। আজ আমার বিয়ে হয়ে গেছে। শৈলী বলে, দিদি ভাই আমি খাওয়া দাওয়া করলাম, আমার মা গজর গজর করছে, দিদা এসছে, দিদাও মায়ের সাথে শুরু করেছে। আমি বললাম, দূর তোমরা যা পারো বলো, আমাকে কে আটকাবে, আমি ঠিক পালিয়ে গেছি। দেরি হয়েছে, তো আমবাগানের মাঠে আমার যত মানে স্কুলের বন্ধুরা, ওরা পাড়াতেই থাকে, আমরা পড়তেও যাই কোচিং এ একই সাথে। ওরা বললো, কি রে সয়েলি এত দেরি করলি, দেখ তো এখন জঙ্গলের মধ্যে ঢুকতে হবে, আর দেখ কিরকম বৃষ্টি হয়েছে আজকে, পুরো কাদা কাদা হয়ে রয়েছে, তা এখন চল তাড়াতাড়ি চল তো। আমি বললাম, চল চল, আর বলিস না, বুড়িটা বাড়িতে এসছে না, মায়ের মাথা খাচ্ছে, মানে দিদার কথা। ভালো কথা। এবার সত্যি কথা বলতে শৈলীর মানে দিদাকে
যাও ভালো লাগে, যখনই বাড়িতে আসে তখন শৈলীর হয়ে কথা বলে না। শৈলী বলে, দিদি ভাই মানে আমার ওই সময় দেখেছি যে আমার যে বন্ধু বান্ধব ছিল ওরা বলতো দিদা, ঠাকুমা, দাদু, সব সময় ওদের হয়ে কথা বলে, বাঁচায়, মা বাবা মারলে ধরে। কিন্তু আমার দিদা সব সময় যেন আমাকে কিভাবে কেস খাওয়াবে, মায়ের কাছে কিভাবে মুখ শোনাবে, মানে সেইগুলো সব সময় আমার দিদা চিন্তা করতো, জানি না কেন। তো যাই হোক, এবার কথা হচ্ছে, আমার দিদা তো এসছে, আমি সেটা বললাম, দেখ না বুড়িটা এত মায়ের মাথা খাচ্ছে গজ 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 করে, আর বলিস না, আজকে আমার মা প্রচন্ড রেগে গেছে। আরে আসতেই দিচ্ছিল না, তাও তো জোর করে পালিয়ে এসছি। তখন আমার বান্ধবীরা, বন্ধুরা, ওরা বলল যে ঠিক আছে, চল 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 বলে আমরা, এইবার শুরু হলো ঘটনা। সকালে বলছে, দিদি ভাই বড় বড় ঘাস, মনে হচ্ছে প্রত্যেক দিনই তো আমরা মোটামুটি সপ্তাহে সপ্তাহে আসি। ও হ্যাঁ, আমরা সপ্তাহে সপ্তাহে আম মাখা খাই না, কিন্তু আমরা ওই আম বাগানের মাঠে আমরা আসি, এসে আমরা একটা কোণে ছাবা দেখে বসি, যে যার বাড়ি থেকে আমরা আসন নিয়ে আসি, নারে কেউ কাপড় ছেঁড়া এনে আমরা সব বসি, বাটি, তারপর ছোট্ট হামান দিস্তা, সব আমরা বাড়ি থেকে নিয়ে আসি, নিয়ে এসে চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমরা মেখে খাই, সব গল্প করি, হা হা উল্লাস, হাসি, এটাই আমাদের আনন্দ। আমরা একটা সপ্তাহ পর গেছি, শনিবার কথা হয়েছে, রোববার দিন গেছি। মানে শনিবার আমাদের বাড়ির মাঠের ওখানে কথা হয়েছে, আমরা আসিনি। এক সপ্তাহ আগে আমরা এসেছিলাম তেঁতুল মাকার থেকে, আম বাগানের মাঠে। এক সপ্তাহ পর আবার আসি। সয়ালি বলছে, দিদি ভাই বিশ্বাস করবে না, এরকম বড় বড় সব ঘাস হয়ে গেছে, জংলি গাছ হয়ে গেছে। তার মধ্যে মাঝে ছিপছিপ ছিপছিপ করে 2-3 দিন বৃষ্টি হয়েছে, জংলি গাছ হুড়ু হুড়ু করে বেড়ে গেছে। এবার বলছে, দিদি ভাই আমার মা আমাকে যে কথাটা বলেছে, ওরা জানে কি না আমি জানি না, ওরা কিন্তু আমাকে এই কথাটা কেউ বলেনি, কিন্তু আমি জানি, আমি তখন প্রদীপ বলে একটা, আমারই বয়সী একটা ছেলে আছে, তো আমি প্রদীপকে বলছি, এই প্রদীপ একটা খবর পেয়েছিস? প্রদীপ বলছে, কি রে? আমি বললাম, প্রদীপ আহ, আমাদের মনে হয় আজকে না আমবাগানের মাঠে আহ, না খাওয়াটাই ভালো। তখন প্রদীপ বলছে, তাহলে কি চলে যাবো, বেরিয়ে যাবো? আমি বললাম, না না, শোন, আমরা আমবাগানের মাঠ থেকে আহ, আম নিয়ে নিই, ঠিক আছে? চল, গাছ থেকে আমরা 4-5টা আম নিয়ে নিই, বেশি দরকার নেই। অনেকটা বেলা হয়ে গেছে আমারও আসতে, এখন খোঁজাখুঁজি করতে হবে আম। তো আমরা ওই কাঁচা কাঁচা আম পারতাম না, আমরা এমন আম পারতাম যেটা একটু মানে মাঝামাঝি হয়ে গেছে, 50-50, মানে পাকা, আর 50-50 হচ্ছে, 50 পাকার দিকে, 50 কাঁচার দিকে, এরকম আম আমরা পারতাম দেখে দেখে। আমরা আম চিনতাম, গ্রামের মেয়ে বলে কথা। সয়লি বলছে, দিদি ভাই আমি তোমাকে কি করে কিভাবে কি বলবো আমি জানি না। আমি প্রদীপকে বলতে যাব, তখন হঠাৎ করে বর্ণালী বলে একটা বান্ধবী, বর্ণালী বলে একটা বান্ধবী, হঠাৎ ও আমার কাছে আসে, এসে আমাকে বলল যে, সয়লি জানিস তো কালকে না এখানে একজন গলায় দড়ি দিয়েছে। আমি বললাম, হ্যাঁ রে। আমরা তখনও কিন্তু আমবাগানের মাঠে দাঁড়িয়ে, আর বাইরেটা না পুরো অন্ধকার, যেরকম এখন যেরকম ওয়েদার, থেকে থেকে অন্ধকার হয়ে যাচ্ছে, তারপর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি, অন্ধকার হয়ে রয়েছে। আর মশাও কামড়াচ্ছে, জঙ্গল হয়ে গেছে তো মশাও কামড়াচ্ছে, চারপাশে আম বাগান, আর এত আম গাছ, মানে তার আরো অন্ধকারটা বেশি গভীর। তখন বর্ণালী বলছে যে, সয়লি আমার মনে হয় আজকে না আমাদের যে প্ল্যানিংটা সেটা ক্যান্সেল করে দে, আজকে আমরা যদি আম মাখা যদি না খাই, চল আমরা আজকে আমার বাড়ির ছাদে চল, সবাই চলে যাই। আমি বললাম, না না ছাড় তো, এসেছি যখন আম খাবো আজকে মাখা। তো এই কথা বলে আমরা গেছি সবাই, আমরা তখন 7 থেকে 8 জন, একা 2-1 জন না, 7 থেকে 8 জন, সবাই খুঁজে 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 মোটামুটি যেই আম আমরা মাখা করব সেই আম সবাই আমরা পেরেছি। 7টা আম হয়েছিল, সয়েলি 7টাই বলেছিল, 7টা আম আমরা মাখা করব। তো এবার ব্যাপারটা হয়েছে কি, দেখো, মানে বলে না, যখন ভগবান তোমার সাথ দেবে না, তখন দেখবে তোমার সেই জিনিসটা জোর করে করতে গেলে বাধা পড়বে। নয় তুমি এটা ভুলে গেছো, নয় তুমি ওটা ভুলে গেছো, নয় তুমি এটা ফেলে এসছো, না এই কাগজটা ভুল এনেছো। প্রায় হয়, ভগবান দেখো নিজে এসে তো বলতে পারে না এটা করিস না, এটা ভুল রাস্তায় যাচ্ছিস। ভগবান কিন্তু আমাদের আটকায়, অনেকভাবে বাধা দেয়।
আমরা গায়ে জোর করে সেটা করি, তখন কিন্তু আমাদের পস্তাতে হয়। ভগবান আমাদের দেবদেবী কিন্তু আমাদের প্রতি কটা কাজে, ভালো বলো খারাপে বলো, তারা কিন্তু সবসময় আভাস দেয়, বুঝিয়ে দেয়। যখন তুমি কোনো ভালো কাজ করবে, তো মাসখানেক ধরে সেই জিনিসটা তোমার হদিস নেই। আমার সাথে হয়, হঠাৎ আমার ওই জিনিসটা মায়ের পুজোতে লাগবে। আমি 1 বছর আগে পুজো করে রেখেছি, কোথায় আমার মাথায় নেই। হঠাৎ করে আমি হাতের সামনে পেয়ে গেলাম, মনে হলো যেন কোথাও থেকে এনে আমার হাতের সামনে রেখে দিয়েছে, যেটা নিয়ে আমি মাথা খারাপ করছি, পাবো না পাবো না পাবো না, কোথায় আছে জানি না, 1 বছর আগে রাখা। তার মানেটা কি বুঝলে? তার মানে ভগবান তোমাকে সহমত পোষণ করছেন যে তুই এই কাজটা কর, তোর এই কাজটা তোর সাফল্য আছে। আর এমন কিছু কাজ, ধরো গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছো, হঠাৎ দেখলে চাহ, এটাই তো আনিনি, একটা হলো বাধা, ভুলবশত হয়ে গেল। তারপর গেলে ওইখানে গিয়ে দেখলে দোকান বন্ধ, যা দোকান বন্ধ, কালকে আসবো। ভগবান বলছে এই কাজটা করিস না, বাধা দিচ্ছে। এগুলো বুঝতে হবে, বুঝতে হবে। ভগবান এসে ডিরেক্ট কাউকে বলে না, উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। যাই হোক, তো ওরা হামান দিস্তা নিয়ে যায়নি। শৈলী বলছে দিদিভাই কোনো দিন এরকম হয়নি। সেই দিনকে ও যে নিয়ে আসে হামান দিস্তা, রিঙ্কু বলে একটা মেয়ে আছে, রিঙ্কু হামান দিস্তা আনিনি। তখন আমি বললাম যে আবার হামান দিস্তা আনতে যাবি? প্রদীপ বলছে দেখ শৈলী, আমার মনে হচ্ছে বর্ণালী ঠিকই বলছে, আমাদের এখান থেকে চলে যাওয়া ভালো। আরো যারা আছে ওরা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ওখান থেকে আম টাম নিয়ে সব বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর বর্ণালীদের বাড়িতে যাই। বর্ণালীর মা বললো আম কোথা দিয়ে এনেছিস? তো বর্ণালী চোখ এরম করে টিপে দিয়ে বললো যে ওরা বাড়ি থেকে নিয়ে এসছে, ওর মারা কিনে এনেছিল, বাজার দিয়ে বাড়ি থেকে এনেছে। তো বললো ভালো, কারণ এখন আহ, মাসখানিক আমবাগানের মাঠে যাবি না। আমবাগানের মাঠে একজন অজ্ঞাত পরিচয়, জানা যায়নি কে, কিন্তু গলায় দড়ি দিয়েছে, পুলিশ নিয়ে গেছে ডেড বডি। মানে পাড়ায় লোকালোকি একটা কাণ্ড, কিন্তু কে কেউ জানে না। বললো কেউ যাবি না ওখানে। আমরা তো ওখান থেকেই নিয়ে এসেছি। যাই হোক, আমরা ছাদে বসে ভুলে গেছি, সব ভুলে গেছি, তখন বাচ্চা বয়স, মাথায় অত নেই, সব ভুলে গেছি আমরা। আমের ছাল ছাড়িয়ে ভালো করে লঙ্কা লবণ দিয়ে চিনি দিয়ে সুন্দর করে থেতো করে হামান দিস্তায় ভালো করে মাখা করি। এবার মাখা টাকা করে আমরা খাচ্ছি। আমরা সাতজন, সাতজন খাবার পর আমরা বমি করি। এবার বর্ণালীর মা বললো তোদের অ্যাসিডিটি হয়ে গেছে, খাবারটা অ্যাসিড হয়ে গেছে। কিন্তু আমরা প্রথম তো খাচ্ছি না, আমরা তো অ্যাসিড হওয়ার কোনো ব্যাপারই না, খালি পেটেও নেই, সবাই ভাত খেয়েছি, একজন দুজনের হতে পারে, সবার বমি হবে? তো যাই হোক, এবার আমি বাড়ি চলে গেলাম, যে যার মতো সবাই বাড়ি চলে গেছে। অর্ধেক ছিল বর্ণালীদের ছাদে রেখে দিয়েছি, খাইনি। এইবার পরের দিনকে আমি স্কুল যেতে পারিনি। আমি ভাবলাম যে মাকে বলবো, মা তুমি বর্ণালীর বাড়িতে গিয়ে একটুখানি নোটস নিয়ে আসো, কি স্কুলে করেছে। যাবে তো মা কোনো কাজের জন্য সেদিন আর বেরোতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। দুদিন পর আমি মাকে পাঠাই। আমার মা এসে আমাকে বলছে বর্ণালী, তোরা সেদিন কোন মাঠে গেছিলিস? তোদের না করেছিলাম না, তোরা আমবাগানের মাঠে গেছিলিস? তা আমরা বলছি যে না। আমি তখন ভয়তে বলছি না। বলছে কেন? বর্ণালী বললো তুই আমবাগানের মাঠ থেকে 7খানা আম পেড়েছিস। আমি বললাম আমি তো একা পারিনি, সবাই পেরেছি। মানে মা কথাটা বের করে নিল। যাই হোক, তারপরে তো মা গুছিয়ে আমাকে পেটালো। পেটানোর পর উম মা আমাকে বললো কেন গেছিলিস? মানে 3 দিন ধরে বিছানায় শয্যাশায়ী, রীতিমতো জ্বর গায়ে, মাথা ধুয়ে দিচ্ছে মা, আমি বেডে শুয়ে থাকি, পড়াশোনা সব উপরে উঠে গেছে। শুধু আমার না, জানতে পারলাম আরো 7 জনের, যারা ছিল আমার সাথে, বন্ধু বান্ধবী সবার এক অবস্থা। 3 দিন ধরে জ্বর, মাথা তুলতে পারে না, মানে স্নান টান করতে পারে না, মানে আমার মতো সেম পরিস্থিতি। আমার মা সবাইকে বলে আসে দুপুরবেলা গিয়ে, সবার বাড়ি থেকে সবার সন্তানকে নিয়ে আসবে, আমাদের ওখানে মাজার রয়েছে, মাজারে যাব। আমরা 4:30-র সময় বিকেলে মা আমাকে নিয়ে যায়, সবাই সবার বাড়ি থেকে আসে, মারা বাবারা এসে মাজারে নিয়ে যায়। মাজারে নিয়ে যেতে, মানে মাজারের যিনি মল্লিক সাহেব, উনি দেখে বলছেন এ কি রে, এই গরুর দলগুলোকে কোথা দিয়ে ধরে নিয়ে এসছিস? মানে আমাদের মা বাবাকে বলছে, এতগুলো কি হয়েছে, এ তো মহামারী লেগেছে নাকি? তখন আমার মা বলছে যে না মল্লিক সাহেব, এরকম সেদিনকে আমবাগানের মাঠে একটা
অজ্ঞাত পরিচয়ের যুবক গলায় দড়ি দিল না আমবাগানে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বলিস না, কোথায় না কোথায় থাকিস ভাই, এখনো খোঁজ পাওয়া যায়নি। 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, খোঁজ পাওয়া যায়নি। মরতে হয় মরতে হয়, এখানে আমবাগানে এসে তুই মরলি, এখানে কি হয়েছে? তখন আমার মা বাবা সবটা বলে। তখন উনি মানে আমাদের হাত এরকম করে হাতটা মুঠ করে ধরলো সবার। সয়ালি বলছে দিদি ভাই, উনি বলছে যে ওই যে মারা গেছে, ওই খারাপ আত্মাটা, ও তো মারা যাওয়ার পর খারাপ হয়ে গেছে, অপঘাতে মৃত্যু, আর ও আম বাগানেই থাকবে। কারণ আম বাগান যে লিস্টে নিয়েছে, সেও এসছিল সেও এসছিল যেদিনকে মানে গলায় দড়ি দেয় তার পরের দিনই এসছিল মল্লিক সাহেবের কাছে। মল্লিক সাহেব বলে আমি ওকে বলে দিয়েছি যে আম বাগানে কিচ্ছু করা যাবে না, অত বড় আম বাগান কাজ করে দিয়েছে, কিন্তু ওর আত্মা যাবে না যতদিন না ওর পরিচয় থাকবে, মানে ও হিন্দু না মুসলিম, কোথাকারের ছেলে, ওর সৎ কাজ ওর বাড়ির লোক করছে, ততদিন ও আম বাগানে ঘুরে বেড়াবে, কেউ তোরা যাবি না। তখন আমাদের যা মা ছিল, বন্ধু বান্ধবের সবাই বলছে দেখেছিস, বলেছিলাম না যাবি না, দেখেছিস, সে তো যা হোক। আমাদের সবাইকে ওই 7 জনকে একটা করে মাদুলি দেয় গলায় পড়তে, জল পড়া তেল পড়া ধূপকাঠি দিল। আমরা নিয়ে আসলাম বাড়িতে। নিয়ে আসার পর থেকে পুরো বাড়িতেই থাকতাম। সেই দিনের পর থেকে আমরা আমবাগানের মাঠে, ওই 7 জন তো আমরা কোনোদিন যাইনি, কোনোদিন না। ওই আমবাগানের মাঠের বাইরের মাঠে আমরা যেতাম, কোনো কোনো দরকার হলে যেতাম। অনেক বন্ধু বান্ধবের গরু ছাগল ছিল, তাদের বাইরের যে মাঠটা রয়েছে সামনে, ওখানে দিয়ে আসতো, আমরা গিয়ে নিয়ে আসতাম। আমবাগানের মাঠের দিকে দেখতাম, কিন্তু কোনো দিন যাইনি। আর সহেলির আজ বিয়ে হয়ে গেছে, ও বিবাহিত, ও দক্ষিণেশ্বরে বিয়ে হয়েছে, দক্ষিণেশ্বরে ওর শ্বশুর বাড়ি। সহেলি বলে দিদিভাই, আমি তোমার ঘটনা নিয়মিত শ্রোতা, আমি শুনি। আমি একবার তোমাকে কমেন্টও করেছিলাম আগে, যাই হোক হয়তো তুমি দেখোনি, আমি তোমাকে জানালাম আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। তোমার ভালো লাগলে অবশ্যই তুমি তোমার ইউটিউব পরিবারের সকল পরিবারকে তুমি শেয়ার করে দিও। আমার অবশ্যই ভালো লেগেছে, আর একদম বাস্তব। অনেক সময় আমরাও বলি যে দুপুরবেলা ছাদে উঠিস না, 3টের পর অ্যাকচুয়ালি ছাদে উঠতে নেই, 2:30 3টে এরকম সময়টা একটা খারাপ, একটা খারাপ বাতাস চলাচল করে। আমরাও বলি, কারণ সত্যি কথা বলতে এগুলো আমরা দেখেছি যে বাস্তবে হয়। গত সপ্তাহে দেখি কারা কারা কমেন্ট করেছিলে, চলো। গত সপ্তাহে কমেন্টে অনেকগুলো কমেন্ট আছে, অনেকগুলো। প্রথম স্বপ্না বাজাল দিদিভাই, তারপর প্রদীপ দাস, তারপরে পার্থ দাস, বং হিন্দু হিসেল পার্থ দাস, তারপরে চৈতালি মুখার্জি বলেছো আমার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়েই যায়, আর এখন তো প্রায় অনেকেই এফেক্ট দেখতে পায়, যতক্ষণ না কারোর ওপর হয় সে বোঝে না। অ্যাকচুয়ালি এরকমই জানো তো, ভূত প্রেত জিনিসটা অনেকে এসে বলবে ভূত বলে কোনো কিছু হয়ই না। আরে বাবা, ভগবান থাকলে আত্মার অস্তিত্ব আছে, আছে, কে বলেছে হয় না? টিনা আচারিয়া, কিং কোপরা, ইয়েট, সন্ধ্যা মন্ডল, তারপর কমেন্ট করেছো আহ ইয়োর সিম্বা, আচ্ছা। তারপরে কমেন্ট করেছো ভারতী দত্ত, লিপিকা বেরা দিদি ভাই, তারপর কমেন্ট করেছো রেশমি ব্যানার্জি, সন্ধ্যা মন্ডল, পরপর দুটো কমেন্ট করেছো। তারপর লিপিকা বেরা দিদি ভাই, তারপরে স্বপন রাউত, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং বয়টি দাদা ভাই, অ্যাঞ্জেলিনা সোরেন, জবা দেবী, শুভঙ্কর ঘোড়ই, টিনা আচারিয়া, কৌশিকী ঘোষ, তারপরে পার্থ দাস, টুকু সাবারবাল, আহ পার্থ দাস, আবারও সন্তুর দুনিয়া, নীলিমা সিংহ, সোমা কুণ্ডু, তারপরে টুকু সাবারবাল, রেশমি ব্যানার্জি, রুচিরা হালদার, সোমা কুণ্ডু, রূপা দে, তারপর কমেন্ট করেছো রমা কর্মকার দিদি ভাই, তারপর কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে আব্দুল হক ভাই, তারপরে পার্থ দাস, তারপরে আবারও পার্থ দাস, কিষাণু মান্না, গঙ্গা বৈরাগী, সুজাতা দাস দিদি ভাই, তারপরে সাধন জানা, সুপর্ণা দি, রিঙ্কু নিয়োগী, তারপর কমেন্ট করেছো মিম। আর আজকে কিন্তু পার্থ
আমাদের ভাই অনেক কমেন্ট করেছে, সেরা কমেন্ট কিন্তু পার্থ দাস করেছে। তো চলো এখনের মতো আসি। রাতে কিন্তু কেউ ঘটনা মিস করো না। রাতে আমি তোমাদের ট্রেন্ডিং শট যেটা নিয়ে আমি তোমাদের গতকাল একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, যে কাছের গ্লাসের মধ্যে 1 গ্লাস জলে হলুদ জল দিয়ে যেটা ট্রেন্ডিং শট সবাই করছো, সেটা করা মানে তোমরা হয়তো জানো না, আত্মার নরকের যে দরজা থাকে সেই দ্বার তোমরা খুলে দিয়েছো। দেখো কিছুদিনের মধ্যে তোমাদের কি কি হবে। হ্যাঁ, আমি কোনো তোমাদের ভয় দেখাচ্ছি না, তার প্রতিকারও আছে। আজকে এই নিয়ে রাতে আসবো। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার, যারা ট্রেন্ডিং শটটা করে ফেলেছো, তারা তো অবভিয়াসলি দেখবে। আর দেখে বা শুনে রাখা, নলেজ রাখাটা অনেক ভালো। সবাইকে বলবো আজকে রাতে বেঙ্গুলি ব্লগার শোনায় রাত 10:30টায় যে ঘটনাটি আসছে, সবাই খুব মন দিয়ে কিন্তু অবশ্যই দেখো আর শুনো। সাথে আরো একটি ঘটনা থাকবে, দুটো ঘটনা দারুণ নিয়ে আসবো। কারণ কালকে তোমাদের আমি ঘটনা দিইনি, তোমরা বলেছো দিদিভাই তোমার শরীর কি খারাপ, প্রত্যেককে বলেছো। সত্যি আমার শরীর খারাপই ছিল। যাই হোক, এখন ভালো আছি। কি হয়েছিল সবটা রাতে বলবো। এখনের মতো টাটা।